ছিল না। আমরা মিটিং করতাম, তার পাশেই ওরা করত শান্তি সমাবেশ। আহারে শান্তি! শান্তি সমাবেশে আসত কারা? মসজিদের ইমাম সাহেবরা না, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা না রে ভাই। এলাকার সবচেয়ে বড় যে গুন্ডা, এলাকার সবচেয়ে বড় বড় যারা মাস্তান, যাদের কারণে এলাকার মানুষরা শান্তিতে ঘুমোতে পারত না, তারাই হতো শান্তি সমাবেশের নায়ক, বক্তা এবং শ্রোতা। আরে শান্তি! শান্তির মা শেখ হাসিনার আমলে মারা গিয়েছে, তাকে দাফন করে দিয়েছিলেন, দিয়ে বলেন শান্তি সমাবেশ। ভাইরা আমার, তাদের কারণে সারা বাংলাদেশে কেউ ঠিক মতো রাজনীতি করতে পারেনি। তারপরেও কেরানীগঞ্জে যেমন প্রত্যাশিত সমাবেশ মিছিল মিটিং করা যায় নাই, কিন্তু তারপরেও আমাদের কেরানীগঞ্জে আসতে হয়েছে। কেন বলেন তো? ওই যে জায়গাটি আপনাদের এখানে আছে, মাঝে মধ্যেই আসতে হয়েছে, লেফট রাইট করতে হয়েছে, অন্যায় মামলায়, মিথ্যা মামলায়। আমাদের যারা জেলে পাঠিয়েছেন, আমাদের যারা বারবার কেরানীগঞ্জে পাঠিয়েছেন, আমরা বলতাম এই ঘর কিন্তু ফাঁকা থাকবে না। আমাদের অন্যায় ভাবে জেলে পাঠাচ্ছেন, এই ঘরে কিন্তু একদিন আপনাদেরকেও আসতে হবে। আছে না? আছে না? আছে তো? অনেকেই এখনো আসেনি। অনেকেই এখনো আসেনি। ওই যে একজন নারায়ণগঞ্জের একজন খেলা হবে গুন্ডা পান্ডা নিয়ে বলে, ছোটবেলা থেকেই আমি খেলতে ভালোবাসি, খেলা হবে। কোথায় আপনার খেলা? কোথায় আপনার খেলোয়াড়? আমরা বলেছিলাম আপনি খেলতে চান, ঠিক আছে, আপনার কাছে হয়তো অস্ত্র আছে, আপনার কাছে হয়তো বা বুলেট আছে, কিন্তু শহীদ জিয়ার সৈনিকদের খেলতে গেলে অস্ত্র বা বুলেটের প্রয়োজন হয় না। আপনাদের কাছে চাপাতি আছে, রাইফেল আছে, পিস্তল আছে, আর আমাদের জনগণ আছে। আর ওই একটা গান আছে না, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। জনগণের শক্তির কাছে সন্ত্রাসীর শক্তি আজীবন পরাজিত হয়েছে, আজীবন পালিয়ে গেছে তারা। ওই আছে। আর একজন 15-16টি বছর সারা বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশ ব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যাবেন না জেলখানায়? আমাদের নেত্রী অশীতিপর, আমাদের নেত্রী 2 কোটি টাকার মিথ্যা মামলা দিলেন, যে টাকার একটি টাকাও তিনি স্পর্শ করেননি। মিথ্যা মামলা দিলেন, জোর জবরদস্তি করে তাকে বারবার আদালতে আনলেন। সেই বকশিবাজারে আমাদের নেত্রী আইনকে শ্রদ্ধা জানিয়েছিল, ভেবেছিলেন বোধহয় ন্যায় বিচার পাবেন,
কিন্তু হাসিনার আমলে ন্যায় বিচার সে তো সোনার হরিণ। ভাইরা আমার, শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়নের নামে নাকি 400 কোটি টাকা আছে, উনি স্বীকার করেছেন। পিয়নের কাছে যদি 400 কোটি টাকা থাকে তাহলে বসের কাছে কত আছে? জয়ের কাছে কত আছে? রেহানার কাছে কত আছে? টিউলিপের কাছে কত আছে? অথচ মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে শুধু জেলখানায় দিলেন না, এই ঢাকার পুরনো জেলখানা, একটা মানুষ সেখানে থাকে না। সন্ধ্যা হলেই সেখানে এক ভূত্রে পরিবেশ। সেই জেলখানার একটি কক্ষ, যে কক্ষ স্বেচ্ছাতে সেই কক্ষের মধ্যে আমাদের নেত্রীকে রেখেছেন, যে কক্ষে সন্ধ্যা হলেই বিড়াল আর ইঁদুর খেলা করে, ঠিক এমনি একটি কক্ষের মধ্যে মাসের পর মাস আমাদের অসুতিপর নেত্রীকে আপনি কারারুদ্ধ করে রেখেছেন। দীর্ঘ কারাজীবনের একটি পর্যায়ে যখন আমার নেত্রী অসুস্থ হয়ে পড়লেন, আপনারা খেয়াল আছে, আমরা অনেকেই বিনিদ্র রজনী কাটিয়েছি। কখন কোন দুঃসংবাদ শুনতে হয়। আমরা অবৈধ প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম আমাদের নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করে দিন। সুচিকিৎসা পাওয়ার অধিকার তার জন্মগত অধিকার, তার সাংবিধানিক অধিকার। উনি কি বললেন? এই শুনি যায় যায়, এই শুনি মরে মরে, বয়স তো 80-র উপরে, তার উপর আবার অসুস্থ, এত কান্নাকাটি করার কি আছে? এটা কোনো সুস্থ মানুষের কথা? এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে? শেখ হাসিনা 11-র সময় যখন আপনাকে কারারুদ্ধ করা হয়, আপনার দলের কোন নেতা কিন্তু আপনার জন্য বিবৃতি দেয় নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন। সেই নেত্রীকে আপনি অন্যায়ভাবে গ্রেফতার করলেন, তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যু চেয়েছিলেন, কিন্তু রাখে আল্লাহ, রাখে আল্লাহ। 16 কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছেন, সুতরাং আপনার প্রত্যাশা পূরণ হয় নাই, 16 কোটি মানুষের দোয়া কবুল পেয়েছেন। এখন তো 16 কোটি মানুষ একজন মহিলার ফাঁসি চায়। কি ভাই, এদেশের 16 কোটি মানুষ একজন মানুষের বিচার চায়, একজন মানুষের ফাঁসি চায়। সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে না? হবে। এবং আপনাদের এই কেরানীগঞ্জের জেলখানাতেই উনি থাকবেন, নাকি আগের তাতে দিবেন? হ্যাঁ, যে জায়গায় বেগম খালেদা জিয়াকে রেখেছিলেন সেই জায়গাতেই আপনাকে থাকতে হবে। আমরাও দেখতে চাই মোদি বাবু
কতক্ষণ আপনাকে আড়াল করে রাখেন? যদি প্রয়োজন পড়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আপনাকে বিচারের দাঁড় করায়। আছেন তো সবাই? আছেন না? আছেন তো? মোদি বাবু তার আঁচল দিয়ে বেশি দিন আপনাকে আড়াল করে রাখতে পারবে না। ভাইরা আমার, কি অন্ধকার সময় গেছে 15-16টি বছর। আপনাদের সাথে শেয়ার করি একটু, ঠিক আছে? এখন মাঝে মধ্যে আপনাদের রাতের বেলা ঘুমের মধ্যে মনে হয় না এই বুঝি পুলিশ আসলো দরজায়? মনে হয় কিনা? মনে হয় না এই বুঝি পুলিশ আসলো দরজায়? ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে ওঠেন না? মনে হয় না এই বুঝি আমার সন্তানদের, আমার স্ত্রীর সামনে থেকে, আমার সন্তানদের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে? মনে হয় না এই বুঝি আমার বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে? মনে হয় না? কিছুদিন আগে, এখন যেটি স্বপ্ন, কিছুদিন আগে সেটাই ছিল বাস্তবতা। আমাদের অনেক ভাইকে এইভাবে মা বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সন্তানরা বাবাকে ছাড়া ঘুমোতে পারে না, সেই সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সন্তানকে পাওয়া যায় নাই, আমাদের কর্মীকে পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? এই জন্য কর্মীর মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কর্মীকে পাওয়া যায় নাই, আমাদের তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই তো পতনের বোধহয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে 10-12 দিন আগে আমার বাসায় তল্লাশি চালানো হলো। আমার বাসায় ওখানে 74টি বাসা আছে। 74টি বাসায় প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালানো হলো। তারপর আমার দুটো মেয়ে, সেই মেয়েদের সামনে বলা হলো, তোমরা যদি তোমাদের বাবার ঠিকানা না বলো তাহলে আমাদের উপর নির্দেশ আছে যে তোমার বাবাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যা করা হবে। ভাইরা আমার, বিশ্বাস করুন, এরপর 3 থেকে 4 দিন ভাইরা আমার, এরপরে 3 থেকে 4 দিন, 4 রাত আমার মেয়েরা রাতে ঘুমোতে পারে নাই। তারা বারবার তার মাকে জিজ্ঞেস করেছে, বাবা, মা, যদি ওরা বাবাকে পায় ওরা কি সত্যি আমার বাবাকে গুলি করে হত্যা করবে? এরকম ঘটনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির প্রতিটি নেতা কর্মীর সাথে করা হয়েছে। ভাইরা আমার, এখন অনেকে বলেন 15-16টি বছর বিএনপি কি করেছে? বলে না? বলে না? আমি কদিন আগে গিয়েছিলাম হাতিয়া। নাম শুনেছেন? হাতিয়ার ভিতর একটি জায়গা আছে সুবর্ণচর। সময় আছে আপনাদের হাতে? সময় আছে তো? সুবর্ণচরে আমি গিয়েছিলাম। আমি যেতে যেতে তখন ঠিক বিকাল হয়ে গেছে। আমাকে স্থানীয় বিএনপির সভাপতি বললেন, এই জায়গায় একটু বসেন, এই জায়গায় একটু দাঁড়ান, আমাদের নেতা কর্মীরা আসবে। আমি যে জায়গাটা ঠিক দাঁড়ালাম সেই জায়গাটা একটু উঁচু ছিল, আর আমাদের নেতা কর্মীরা নিচ থেকে আসছিল। বিশ্বাস করুন, সেই দৃশ্য দেখবার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম বিভিন্ন স্থান দিয়ে আমাদের নেতা কর্মীরা আসছে। কেউ এঁকে বেঁকে আসছে, কেউ খুঁড়ে খুঁড়ে আসছে, কেউ গড়াতে গড়াতে আসছে। ভাইরা আমার, আওয়ামী গুন্ডা পান্ডারা আমাদের সেই নেতা কর্মীর কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে।
আমাদের এক বোন দেখলাম সে তার হাত এইভাবে দেখাতে দেখাতে আসছে। আমার মনে হচ্ছিল এই যেন আমি কোনো হরর ছবি দেখছি, ঠিক যেভাবে এভিল ডেড অথবা হান্টেড হাউসের মতো হরর ছবিতে, অথবা মাইকেল জ্যাকসনের থ্রিলারের মতো সেই সমস্ত যেভাবে প্রেতাত্মারা কবর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে আসে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন শুধুমাত্র রাজনীতি করার অপরাধে জীবনের সর্বস্ব হারিয়েছে, আর তারা কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে না, আর কোনোদিন তারা তাদের হাত ফিরে পাবে না, কোনোদিন তাদের পা ফিরে পাবে না। সেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখলাম। চারিদিক থেকে আমাদের কর্মীরা আসছে, কেউ স্বাভাবিক নয়, সবাই পঙ্গু, সবাই স্বাভাবিক জীবন হারিয়েছে। আমার ঠিক সেই সময় মনে হলো, হায় আল্লাহ, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না। এখন অনেকে বলেন 15-16 বছর নাকি আমরা কিছুই করি না। এমনি আমরা হাত হারালাম, এমনি আমরা পা হারালাম, এমনি আমরা স্বাভাবিক শরীর হারালাম, এমনি আমাদের পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। সেদিন আমাদের একটি সভা ছিল বাংলাদেশ চায়না কমিউনিটি সেন্টারে। সেখানে আমরা সারা বাংলাদেশে জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং গুম হওয়া পরিবার সমূহকে ডেকেছিলাম। এই অনুষ্ঠানে এক ভাব গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যখন গুম হওয়া পরিবার এবং শহীদ পরিবাররা এসে তাদের অভিজ্ঞতার কথা বলছে, তাদের কষ্টের কথা বলছে। আমাদের পুরানো ঢাকার একজন কর্মী ছিল পারভেজ, তার এক মেয়ে যার নামটি ঠিক এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না। পারভেজের গুম হওয়ার পর আমি একবার তার বাসায় গিয়েছিলাম। ছোট্ট মামনি তখন অনেক ছোট ছিল। এর মধ্যে বেশ কটি বছর চলে গেছে, সেই ছোট্ট মামনি একটু বড় হয়েছে। সেই মামনি যখন মঞ্চে আসলো এবং বক্তব্য দিতে দাঁড়ালো, তখন সে বলতে লাগলো, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, সবারই তো বাবা মা আছে, সবারই তো বাবা মাকে তারা জড়িয়ে ধরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আমার ভাই, আমরা কি কোনোদিন আমার বাবাকে ফিরে পাবো না? আমরা কি কোনোদিন আমার বাবাকে জড়িয়ে ধরতে পারবো না? যখন সেই মেয়েটি কথাটি বলছিল, আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমান সহ ওই অডিটোরিয়ামে এমন কোনো মানুষ ছিল না যাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে না। আপনারা সবাই বড় বড় মনীষীর কথা শুনেছেন। বড় বড় মনীষীরা আপনারা সবাই বড় বড় মনীষীর কথা শুনেছেন। বড় বড় মনীষীরা বড় বড় কথা বলে গেছেন, যাদের কথা স্মরণীয় হয়ে আছে। কিন্তু অনেক ছোট ছোট মানুষ আছেন যারা অনেক সময় অনেক বড় বড় কথা বলে যান, যে কথাগুলো হয়তো আমরা অনেকেই স্মরণে রাখি না। আমি ঠিক তেমনি এমন একজন কর্মীর কথা আপনাদের সামনে বলতে চাই, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা। প্রতিষ্ঠা বার্ষিকী ছিল বিএনপির। মুন্সিগঞ্জের সেই ছেলে অনেক বড় কোনো নেতা নয়, অনেক নামকরা কোনো নেতা নয়,
একজন কর্মী, তার নাম শাওন। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির আগের দিন সে ফেসবুকে যে পোস্ট দিয়েছিল, আমার জীবনের শোনা সেরা কথাগুলোর মধ্যে সেই পোস্ট একটি সেরা কথা, সেরা উক্তি বলে আমি মনে করি। সেই শাওন বলেছিল পোস্টে, কর্মীর চেয়ে বড় কোনো পদ নাই, কর্মীর চেয়ে বড় কোনো পদ নয়, সাক্ষী কর্মীর ঘামে ভেজা রাজপথ। সেই পোস্টটি যখন শাওন দিয়েছিল, সে তখনও জানতো না যে রাজপথকে সে সাক্ষী রেখেছে, সেই রাজপথ আর একটি ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বন্ধুরা আমার, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন শাওন গিয়েছিল সেই কর্মসূচিতে। পুলিশের ছুড়ে দেওয়া গুলির ঝড় শাওনের বক্ষকে তছনছ ছিন্ন ভিন্ন করে দিল। শাওন হয়তো জানতো না সেই রাজপথ তার রক্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় ছিল। এমন কত ঘটনা বলবো, হাতে সময় কম, আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন যখন শুনি 15-16টি বছর আমরা কিছুই করি নাই, 16 বছরের মুক্তিযোদ্ধারা কিছু করে নাই, 16 দিনের মুক্তিযোদ্ধারা সবকিছু করেছে, তখন কেমন লাগে শুনে? নতুন একটি দল হয়েছে, নাম হচ্ছে কি নাম? হ্যাঁ, এনসিপি। আপনি কি নাম বললেন? এনসিপি মানে? আচ্ছা, ওরা যখন দল গঠন করলো, আমি বলেছিলাম একটি মিটিংয়ে, আমরা অভিনন্দন জানাই, ছাত্ররা তোমাদের শখ হয়েছে রাজনীতি করার, ভালো কথা, রাজনীতি করো। আমি যখন একটি মিটিংয়ে বললাম তোমাদের অবদান আমরা কেউ অস্বীকার করি না, যে আন্দোলন আমরা আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম, সেই আন্দোলনে যখন তোমরা যোগ দিলে, সবাই মিলে আন্দোলনে গতি পেল, আরো গতি পেল, যখন অভিভাবকরা এসে মাঠে নামলো, যখন জনগণরা সেই আন্দোলনে এসে যোগ দিল, আন্দোলন সফল হলো। আমরা তোমাদের এই অবদানটুকু অস্বীকার কোনোদিনই করব না। কিন্তু আমি বলেছি, আমিও তো ছাত্র রাজনীতি করেছি, আমি একজন ছাত্র নেতা, বড় ভাই হিসেবে আমি মনে করি যে তোমাদের সরকারে যোগদান করাটা ঠিক হয়নি। যেদিন এই কথাটি বললাম, পরের দিন দেখলাম ফেসবুকে আমার নামে তারা আবল তাবল বলা শুরু করলেন। আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম যে এদেশের জনগণের কাছে আগ্রহের জায়গা, বিশ্বাসের জায়গা হচ্ছে এদেশের ছাত্ররা। এদেশের ছাত্ররা বারবার এদেশকে উদ্ধার করেছে বিপদের হাত থেকে। সেই ছাত্ররা কখনোই ক্ষমতালোভী ছিল না, সেই ছাত্ররা কখনোই ক্ষমতার জন্য লালায়িত ছিল না। সেই তোমরা যখন একটি সফল আন্দোলনের পর ক্ষমতায় যখন তোমরা গেলা, যখন সরকারে যোগ দিলা, তখন তো তোমাদের সেই যে অবস্থান, নির্লোভ ছাত্ররা সেই জায়গায় তো সেটি আঘাত করলো। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? ভাইরা আমার, এখন যখন দেখি উপদেষ্টার এপিএস এর কাছ থেকে 500 কোটি টাকা পাওয়া যায়, উপদেষ্টার এপিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যায়, তখন জনগণের মধ্যে ভাই প্রশ্ন আসে না, এপিএস কি উপদেষ্টার অনুমতি ছাড়া 400 টাকা কামাইছে? হ্যাঁ, তাহলে কি সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগবে না, এপিএস যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে উপদেষ্টা কত টাকার মালিক?
এই কথাই আমি বলেছিলাম। ভাইরা আমার, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, স্বাগতম। ঔষধের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভেচ্ছা। নিবন্ধিতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঔষধের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কেরানীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঔষধের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, নিবন্ধিতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ঔষধের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কেরানীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ, জাতীয় একসময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সোনালী ফসল জনাব সালাউদ্দিন আহমেদ। ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, সেই ছাত্রদের আমি বলতে চাই, তোমরা রাজনীতিতে এসেছ, রাজনৈতিক দল গঠন করেছ, ভালো কথা। রাজনীতি করতে চাও, জনগণের মাঝে যাও, জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থাকো, জনগণের সাথে কথা বলো, সেটাই তো তোমাদের কাজ এখন। কিন্তু তোমাদের তো জনগণের মাঝে দেখি না, তোমাদের দেখি এনজিনি অফিসে, তোমাদের দেখি রোডসের ঠিকাদার অফিসে, তোমাদের দেখি ডিসি অফিসে, তোমাদের দেখি তদবির নিয়ে সচিবালয়ে ঘুরে বেড়াও। তাহলে তোমরা কি রাজনীতি করতে এসেছ নাকি কি 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 বলতেও তো খারাপ লাগে। ভাইরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সালাউদ্দিন ভাই এসেছেন, দাদা আছেন, আপনাদের নিপুণ দিদি আছেন, বক্তব্য রাখবেন। ভাইরা আমার, সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কিছু কথা আমাদের বলেছেন। আমরা আশা করব উনি সেই কথা রাখবেন। তবে নির্বাচন নিয়ে যদি কোনো টালবাহানা করা হয়, আবারও বলতে চাই, নির্বাচন নিয়ে যদি আবারও কোনো টালবাহানা শুরু হয়, আমরা কিন্তু আন্দোলন থেমে রেখেছি, বন্ধ করে দেই নাই। প্রয়োজনে নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা হয়, আবারও গয়সর্দা এবং নিপন দিদির নেতৃত্বে কেরানীগঞ্জবাসী রাস্তায় নামবেন না। হাত তুলে দেখান, সালাউদ্দিন ভাইকে দেখিয়ে দিন, উনি সংস্কার কমিটির মিটিং এ যাচ্ছেন, কথা বলছেন। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। আমরা তাকিয়ে রয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে। উনি যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা আমরা যে কোনো মূল্যে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করব। তবে আমার বিশ্বাস ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী ব্যক্তি, উনি জ্ঞানী ব্যক্তি, উনি গুণী ব্যক্তি, দেশে এবং বিদেশে ওনার অনেক সুনাম আছে। সেগুলো রাখবার জন্য হলেও উনি কথা রাখবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন না, আপনারা রাজপথে রক্ত দিয়েছেন না,
জনগণ যাকেই ভোট দিবে আমরা তাকেই স্যালুট জানাবো। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় জানায় ভালো কথা, আমরা জীবন উৎসর্গ করব দেশের জন্য, জনগণের জন্য। জনগণের রায় মাথায় পেতে নিয়ে আমরা জনগণের জন্য লড়াই করে যাব, জনগণের জন্য আমরা কাজ করে যাব। জনগণ যদি অন্য কাউকে ক্ষমতায় বসায় সে তাকেও স্যালুট দেব এবং আমরা জনগণের পাশে থাকব, জনগণের জন্য কাজ করে যাব। যাবেন না ইনশাল্লাহ। শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ।